জানি না রে, এত ভালো একটা মেয়ের ক্ষতি কে চাইবে? কেউ ইচ্ছা করে যে করেছে তার তো কোনো মানে নেই। এখনকার মানুষ তো নরপশু, আবর্জনার কীট একটা। ছোট বাচ্চারাই যেখানে রেহাই পায়নি সেখানে। বলে থামলো উদিত, সোজা হয়ে বসলো, তারপর আবার বলল, হয়তো ও বাইরে হাঁটছিল, সেই সময় তুলে নিয়ে গেছে। তাইজিন বলল, কোনো কথা কনা আবু, ওর সমস্যা এটাই। ও হুটহাট কোনো পরিণতির কথা না ভেবেই সব কাজ করে। আজকে যদি একটিবার কাউকে বলে বের হতো। তাইজিনের কথা সম্পূর্ণ হওয়ার আগেই উদিত বলল, ওর সাথে যে যেত সেও তো মেয়ে হতো, সেই মেয়েটা ছাড় পেত, এটা তোকে কে বলছে? বরং আমাদের দুজন বন্ধুর সেই ক্ষেত্রে ক্ষতি হয়ে যেত। ওয়াহিদ বলল, আবার আরেকটা থাপ্পড় দিতে চায় অকৃতজ্ঞ। এখন কি হতো কি না হতো সেই সব ব্যাপারে তর্ক করে লাভ নাই। এখন ওই অপরাধীকে খুঁজে বের করতে শাস্তি দেওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য। তাইজিন আর উদিত মাথা দুলালো। এমনিতেও আর কিছু করার নেই। লিপিকা একমাত্র বলতে পারবে কি হয়েছিল তার সাথে। সাগর পাড়ে হাঁটছিল ইরশাদ। খাওয়া দাওয়া করে সবাই হোটেলে গিয়েছে রেস্ট নিতে। একটু পর রেস্ট নিয়ে দেখা করতে যাবে লিপিকার সাথে। ইরশাদের রুমে যেতে ইচ্ছা করলো না। কনাও আসতে চেয়েছিল তার সাথে, কিন্তু সেই মানা করলো। সারাদিন ছুটোছুটি করেছে মেয়েটা, আবার অসুস্থ না হয়ে পড়ে। ইরশাদ তাই কনাকে কোনো রকমে বুঝিয়ে একাই এসেছে হাঁটতে। একটু দূর যেতেই দেখতে পেল বালির উপর একটা সাদা ত্রিপিস পরা মেয়ে বসে আছে। গঠনটা চেনা চেনা লাগলেও ইরশাদ আর একটু নিশ্চিত হতে সামনের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, তার ধারণা সঠিক। মেয়েটা মাইশা। মাইশাকে তো খেতে নামতে দেখেনি সে, তখন খেয়ালও করেনি, আর তাই কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। এখন মনে পড়ল মাইশা ভাবনা বা সৃজনের সাথে খেতে নামেনি। তবে কি ও এখানে বসেছিল এতক্ষণ? ঈশাদ আরেকটু এগিয়ে যেতেই দেখলো মাইশা সমুদ্রের অনেকটা কাছেই বসেছে। মাঝে মাঝে উত্তাল ঢেউগুলো মাইশার পা আর বালিতে পড়ে থাকা ওড়না ভিজিয়ে যাচ্ছে। মাইশা সেটা বুঝতে পারছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ সে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না একবারও। ঈর্ষাদ এগিয়ে গেল মাইশার কাছে, ওর পাশে নিজেও বসলো। দেখলো মাইশা এরপরও নড়ছে না, শুধু এক দৃষ্টিতে সাগরের উথাল পাথাল দেখছে। মৌনতা ভেঙে ঈর্ষাদই প্রথমে বলল, তুমি এইখানে মাইশা? মাইশা উত্তর দিল না। ঈর্ষাদ পুনরায় জিজ্ঞাসা করলো, খেতে নামুনি যে? এতক্ষণ এখানে ছিলে, খাওয়া করনি তাহলে? মাইশা এবারও প্রতি উত্তর করল না। সে এখনো এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, যেন পাথর হয়ে গিয়েছে সে। ঈর্ষাদ আবারও জিজ্ঞাসা করলো, শরীর খারাপ তোমার? মাইশা এবার মুখ খুলল, কিন্তু ঈর্ষাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। বলল, আমাদের জীবনটা অনেকটাই এই সাগরের মতো, তাই না মিস্টার ঈর্ষাদ? কখনো উথাল হয় তো কখনো পাথাল, কখনো জোয়ার হয় তো কখনো ভাটা। এই সমুদ্রের পানি মানুষকে আনন্দ দেয়, মানুষের মুখে হাসি ফোটায়, আবার এই সমুদ্রের পানি হাজার হাজার মানুষকে টেনে নিয়ে যায় অতল গভীরে, হারিয়ে যায় বহু মানুষ। কি আশ্চর্য, তাই না? ঈর্ষাদ শুধু বলল, অনেকটাই। মাইশা আবারও বলল, জীবন আমাদের থেকে এমন কিছু নিয়ে যায় যেটা আমাদের খুব প্রিয় ছিল, যেটা আমাদের অনেক মায়া দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছিল। খুঁজে খুঁজে জীবন আমাদের থেকে সেই জিনিসটাই কেড়ে নেয়। কি নিষ্ঠুর সবকিছু, তাই না? ঈর্ষাদের কেন যেন মনে হলো মাইশা কিছু একটা বলতে চাইছে। মাইশার মনেও খুব গভীর কোনো ক্ষত আছে, যা সে কাউকে দেখাতে পারে না বা বোঝাতে পারে না। ঈর্ষাদ জিজ্ঞাসা করলো, তোমার জীবনে কি এমন কিছু হারিয়েছো তুমি? মাইশা হাসলো, কিছু বলল না। ঈর্ষাদও জিজ্ঞাসা করলো না। কিছুক্ষণ চুপ থাকার পর মাইশা আবার জিজ্ঞাসা করলো, মানুষ এমন কেন হয় মিস্টার ঈর্ষাদ? নিজে আঘাত দিয়ে আবার নিজেই জিজ্ঞেস করে ব্যথা পেয়েছো? হাসি পায় ভীষণ। ঈর্ষাদ বুঝলো না মাইশার কথার মানে, জিজ্ঞাসা করলো, মানে? মাইশা উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। ঈর্ষাদকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, হোটেলে ফিরবেন নাকি এখানেই থাকবেন? ঈর্ষাদ দাঁড়িয়ে বলল, ফিরবো। মাইশা হাঁটতে হাঁটতে বলল, চলুন ফেরা যাক, একটু পর লিপিকার কাছে যাব। অপরাধীকে ধরতে হবে তো, ওই জানে কি হয়েছিল ওর সাথে। ঈর্ষাদও মাইশার সাথে সাথে হাঁটতে হাঁটতে জবাব দিল, কাউকে সন্দেহ করো? মাইশা বলল, সন্দেহ করার প্রয়োজন নেই, লিপিকা সব বলতে পারবে। খামোখা ব্রেনে চাপ দিতে চাই না, আসুন। ঈর্ষাদ আর কিছু জিজ্ঞাসা করলো না, মাইশার সাথে সাথে হোটেলের দিকে যেতে লাগলো। লিপি কিছু বল তো প্লিজ। লিপিকা বরাবরের মতন এবারও উত্তর দিল না। যখন থেকে ওরা এসেছে দেখেছে মেয়েটা চুপ করে আছে, কোনো কথাই বলতে চাইছে না। একটু আগে যখন ওরা সবাই আসলো দেখলো লিপিকা কোনো
উত্তেজনা দেখাচ্ছে না, আর না চিল্লাচিল্লি বা চেঁচামেচি করছে। সে চুপ করে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। আধশোয়া হয়ে নার্স ওকে বসিয়ে গিয়েছে, তখন থেকে এভাবে আছে। সবাই মিলে তাই জিজ্ঞাসা করতে লাগলো লিপিকার সাথে ঠিক কী হয়েছিল, কিন্তু লিপিকা চুপ করে আছে, কিছু বলতেই চাইছে না। কণা শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো, লিপিকা প্লিজ বলো, নইলে আমরা দোষীদের শাস্তি দিব কি করে বলো? তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিকার কিভাবে করব? এই কথায় লিপিকা নড়ে চড়ে বসলো, তাকালো কণার দিকে, মুখে বলল, আমার যা ক্ষতি হওয়ার ওই পশুগুলো করেই ফেলেছে, আর কি হবে প্রতিকার করে? ভাবনা বলল, মূর্খদের মতো কথা বলিস না লিপি, কিচ্ছু শেষ হয়নি তোর। ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু সেই আঘাত ভুলতে আমরা সবাই তোকে সাহায্য করব। লিপিকা কোনো প্রতিউত্তর করলো না। মাইশা এবার জিজ্ঞাসা করলো, বল না প্লিজ লিপি, কি হয়েছিল তোর? লিপিকা দীর্ঘ নিঃশ্বাস ফেললো একটা, কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলতে শুরু করলো, আমার ফোনে রাত একটা মেসেজ আসে ওয়াহিদের নাম্বার থেকে। ওয়াহিদ চমকায়, তার নম্বর? তার ফোনটাই তো তার কাছে নেই, লিপিকার ফোনে কিভাবে মেসেজ গেল? সে ভেবেছিল ঢাকা ব্যাক করে সিমটা ডিসেবল করে দিবে, কে জানতো তার মাঝেই এসব কিছু হবে। ওয়াহিদ লিপিকার বাকি কথা বলার আগেই বলল, কিন্তু আমার ফোন তো আমার কাছে নেই, সিমটাও নেই। লিপিকা উত্তর দিল, আমি জানি, কিন্তু মেসেজটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আনাইশা জিজ্ঞাসা করলো, কি ছিল মেসেজে? লিপিকা বলল, লেখা ছিল, আমি খুব বিপদে পড়েছি, একমাত্র তুই পারবি আমাকে বাঁচাতে, তাড়াতাড়ি চলে আয় জঙ্গলের দিকে। তাইজিন জিজ্ঞাসা করলো, তোর সন্দেহ হয়নি? লিপিকা তাকালো তাইজিনের দিকে, তারপর মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না হয়নি, সে সময় শুধু মাথায় ওইটাই ঘুরছিল যে ওয়াহিদকে বাঁচাতে হবে। কণা বলল, তুমি আমাকে বা আনাইশাকে ডাকলে না কেন? লিপিকা বলল, আপনাকে ডাকিনি আপু, কিন্তু আনাইশাকে ডেকেছি। ও ঘুমের মধ্যেই বলেছিল ওয়াহিদ মজা করছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছিল। আনাইশার মনে পড়ল, হ্যাঁ তাকে ডেকেছিল লিপিকা, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে লিপিকার কথাটা ভালো মতন শোনেনি বা গুরুত্ব দেয়নি। তারপর সকাল উঠে সবার ব্যস্ততা দেখে ভুলেই গিয়েছিল রাতের কথাটা। আনাইশা বলল, হ্যাঁ, আমাকে ডেকেছিলিস তুই, মনে পড়ছে? লিপিকা আবার বলতে শুরু করলো, তারপর আমি জঙ্গলের দিকে যাই, গিয়ে ওয়াহিদ বলে ডাকি, কিন্তু কেউ সাড়া দেয় না। কিন্তু সেই সময় কিছু লোক আসে, আর তারা বলে থামলো লিপিকা। কিছুক্ষণ নিজেকে সামলে নেওয়ার সময় দিল সবাই তাকে। লিপিকা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলতে লাগলো, তারা আমাকে এসে বলতে লাগলো তারাই নাকি আমাকে ডেকেছে, আর আজকে আমার হাসি খুশি জীবনের শেষ দিন। আমি ভয় পেয়ে যাই, পালিয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকি, সে পাশে দৌড়াই, যে পাশেই দৌড়াই সে পাশেই কিছু লোক এসে আমাকে ঘিরে ধরে। আমি তবুও পালানোর চেষ্টা করি, ধাক্কা দিই, কিন্তু ওরা এক পাও নড়ে না, আরও এগিয়ে আসতে থাকে আমার দিকে। একবার একজনের পায়ে পাড়া দিয়ে যদিও পালানোর চেষ্টা করলাম, সে সময় আমার পায়ে কিছু একটা বেঁধে আমি পড়ে যাই। সে সময় লোকগুলো আমাকে ঘিরে ধরে, চারদিক থেকে আমার উপর হামলে পড়ে, আমাকে আক্রমণ করতে থাকে। আমি বাঁচার জন্য ছটফট করতে থাকি, ওদের সরানোর চেষ্টা করি, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ওরা আমার উপর ততক্ষণে হামলে পড়েছে। দুইজন দুই পাশে আমার হাত চেপে ধরে, আরেকজন আমার পা চেপে ধরে, আর আরেকজন আমার উপর নিজের ক্ষোভ মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। খুবলে খুবলে খেতে থাকে আমাকে, একজনের শেষ হলে আরেকজন হামলে পড়ে। এভাবে সবাই মিলে আমাকে নষ্ট করে দেয়। কাঁদতে থাকলো লিপিকা। মাইশা, ভাবনা, আনাইশা সবাই গিয়ে জড়িয়ে ধরলো তাকে। সবার চোখে পানি চলে এসেছে। সেই সময় নিশ্চয়ই কত ডেকেছিল লিপিকা সবাইকে, কত খুঁজেছিল সবাইকে। আর তারা যখন লিপিকার সম্মান নষ্ট করা হচ্ছিল, সেই সময় তারই কাছের বন্ধু বান্ধবরা ঘুমে ব্যস্ত ছিল, আরাম করে ঘুমাচ্ছিল। চোখের পানি ধরে রাখতে পারছে না ইরশাদ, সায়ন, উদিত, ওয়াহিদ, তাইজিন। এর মধ্যে ওয়াহিদের কষ্টটা বেশি, কারণ ও যদি ফোনটা না হারাতো তবে হয়তো লিপিকা আজকে এই অবস্থায় থাকতো না। মাইশা লিপিকার চোখের পানি মুছিয়ে জিজ্ঞাসা করলো, কারা ছিল ওরা, চেহারা দেখেছিস? লিপিকার মুখ সাথে সাথে আতঙ্কগ্রস্ত হলো, কাঁপতে লাগলো আবার ওর শরীর।
আশেপাশে বারবার তাকাতে লাগলো। মাইশা বুঝতে পারলো লিপিকা জানে কিছু। মাইশা 2 হাতে লিপিকার মুখটা আগলে নিল, বলল, আমি বুঝতে পারছি তুই জানিস ওরা কারা ছিল। তুই যদি সত্যিটা না বলিস তবে ওরা শাস্তি পাবে না। তোকে নষ্ট করার পর ওরা হয়তো আবার কাউকে নষ্ট করবে। আমি জানি তুই নিশ্চয়ই চাইবি না তোর মতো আর কারো জীবনে এমন ভয়ানক ঝড় আসুক, কারো জীবনে এমন ভয়ানক অভিজ্ঞতার প্রলাপ লেগে থাকুক। তুই কি চাস এটা বল? লিপিকা মুখে উত্তর দিল না, কিন্তু 2 পাশে মাথা নাড়ালো, যার অর্থ না, সে চায় না। মাইশা মুচকি হেসে বলল, জানতাম। আমাদের লিপি বড্ড ভালো। এবার বল না কে সেই লোকটা? লিপিকা নিজেকে আরেক দফা শান্ত করলো। কথা বলতে কষ্ট হচ্ছে তার, সারা শরীরে অসম্ভব ব্যথা। তার থেকেও বেশি খারাপ লাগছে যখন মনে হচ্ছে কিছু নরপশুর ছোঁয়া তার শরীরে লেগে আছে। লিপিকা একটু শান্ত হয়ে বলল, জয় আর তার দল। উদিত ক্ষেপে উঠল সাথে সাথে, দাঁত কিরমির করে বলল, ওই জয়, ওকে তো আমি ছাড়বো না। উদিত ক্ষেপে বাইরে যেতে নিলে সবাই ওকে আটকায়। মাইশা গিয়ে বলে, শান্ত হো উদিত, আইন ওকে শাস্তি দিবে। শাস্তির কথা শুনে লিপিকা চমকালো, বলল, ও আমাকে থ্রেট দিয়েছে মাইসু। আমি যদি পুলিশকে জানাই ও আমার জীবন শেষ করে দিবে। সে সময়ও ভিডিও করেছিল, সেগুলোও ছেড়ে দিবে বলেছে। সবাই সাথে সাথে থমকে গেল। রেগে ওঠা উক্ত পরিস্থিতি হুট করেও শান্ত হয়ে গেল। সবার চোখে মুখে ভয় ফুটে উঠল। মাইশা বলল, অনেক রাত হয়েছে, সবাই হোটেলে চল। আর হ্যাঁ, লিপির মা বাবাকে এইসব জানানোর দরকার নেই। ওরা ফোন দিলে আজকে সারাদিন যা বলেছিস তাই বলবি। লিপির জ্বর অনেক, কথা বলতে পারছে না। আর আমরা পরশু ফিরবো, কালকে না। স্যারদের বলেছি আমি, ওনারাও এই পরিস্থিতি ছেড়ে যেতে চাচ্ছে না। লিপি একটু ঠিক হোক, তাই একদিন সময় নেওয়া যাবে। আপাতত চল সবাই। কেউ আর কথা বাড়ালো না। একবার লিপিকাকে দেখে সবাই বেরিয়ে যেতে লাগলো। লিপিকা কিছু না বলে শুয়ে পড়ল। মাইশা লিপিকাকে দেখলো না, সে ছাড়বে না। যারা যারা লিপিকার এই অবস্থার জন্য দায়ী তাদের কাউকে ছাড়বে না মাইশা। ধরিয়ে তো দিবেই, সাথে ভিডিওটাও কাজে লাগাবে ওদের বিরুদ্ধে। ওরা নিজেরাও জানে না ভিডিওটা করে ওরা মাইশার কাজ কতটা এগিয়ে দিয়েছে। সবাই বেরিয়ে গেলেও শেষে ওয়াহিদ একবার দাঁড়ালো। শূন্য ঘরে কেবল সে আর লিপিকা। ওয়াহিদ একবার লিপিকার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বেরিয়ে আসতে নেবে তখনই লিপিকার গলার আওয়াজ পাওয়া গেল। ওয়াহিদকে উদ্দেশ্য করে লিপিকা বলছে, এতটা কেয়ারলেস কেন হলো ওয়াহিদ? ওয়াহিদ লিপিকার কথাই দাঁড়িয়ে রইল। বুঝলো না কথার মানে, জিজ্ঞাসা করলো, বুঝলাম না, কি করতে চাচ্ছিস? লিপিকা বরাবরের মতন আরও একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যদি ফোনটা একটু সাবধানে রাখতিস, আজকে হয়তো আমার এই অবস্থাটা হতো না। তোকে বাঁচাবো বলেই আমি ছুটে গেছিলাম, কিন্তু দেখ তুই দিব্যি আছিস। মাছ দিয়ে আমি নষ্ট হয়ে গেলাম, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, মা বাবার স্বপ্নগুলো নষ্ট হয়ে গেল। না হবে আমার বিয়ে, আর না হবে আমার প্রতিষ্ঠিত হওয়া। ওয়াহিদ চমকালো। লিপিকা তাকে সবকিছুর জন্য দায়ী করছে, কিন্তু সে তো দোষী না। নিজেকে সামলে জবাব দিল, আমি কোনো কিছুই করিনি লিপিকা। আর ইচ্ছা করেও ফোনটা হারায় যায়নি, কিভাবে জানি না। আর আমিও জানতাম না এমন কিছু হতে পারে। একটু আইডিয়া করতে পারলে আমি সিমটা অফ করে দিতাম। লিপিকা কথার মাঝে একটু রাগ মিশিয়ে বলল, তবুও তো হলো আমার ক্ষতি। তুই কিছুই জানতি না, কিন্তু দেখিতে গেলে তোর জন্যই আমি বেরিয়েছিলাম, আর তোর জন্যই আমাকে পেয়েছে ওই লোকগুলো। ওয়াহিদের এবার একটু রাগ হলো। মানছে লিপিকার মাথা ঠিক নেই, তাই বলে সরাসরি ওকে দোষ দিয়ে দিবে? ও তো বলছে ও কিছু করেনি, তাহলে কেন দোষের ভাগী হবে সে? সেও একটু রাগ মিশ্রিত কণ্ঠে জবাব দিল, তোর মাথা ঠিক নেই, আমরা পরের কথা বলবো এই নিয়ে। লিপিকা সেটার গুরুত্ব দিল না, বলল, দোষ থেকে পালাতে চাইছিস? ওয়াহিদ জবাব দিল না। এই অবস্থায় জবাব দিতে চায় না ও। ঝামেলা বাঁধাতে চায় না, আর না কোনোভাবে লিপিকার শরীর আরও খারাপ করতে চায়। হন হন করে হেঁটে বেরিয়ে গেল সে। লিপিকাও আটকালো না, আর না সরি বলল। ও কি বুঝবে লিপিকার জ্বালা? যা ক্ষতি হওয়ার তো সব লিপিকার হয়েছে। কেন ওয়াহিদ পারল না নিজের ফোনটা সামলে রাখতে? এমনিতে তো খুব বলে ফোন ওর জীবন, ওর জান। তাহলে যখন সেটা আগলে রাখা উচিত ছিল তখন ছেড়ে দিল কেন? ও যতই না বলুক, ওর কেয়ারলেস স্বভাব, ও যে লিপিকার এই অবস্থার জন্য দায়ী সেটা ও কিছুতেই অস্বীকার করতে পারবে না। তুই আর চিন্তা করিস না, লিপি জয় ধরা পড়েছে।
হুট করে আনাইশা এমন কথা বলবে সেটা ভাবতে পারেনি মাইশা। সে মানা করেছিল সবাইকে এই টপিকে কোনো কথাই না বলতে, কিন্তু আনাইশা বলে দিল। মাইশা চোখ রাঙিয়ে তাকাতেই আনাইশার মনে পড়ল তাকে সবাই মানা করেছিল কিছু বলতে। সে ব্যাপারটা ম্যানেজ দেওয়ার জন্য কিছু বলবে, তার আগেই উত্তেজিত হয়ে লিপিকা জিজ্ঞাসা করে, ধরা পড়েছে মানে? কিভাবে ধরা পড়লো? আর কেন ধরলো? যদি ভিডিওটা ভাইরাল করে দেয়, তোর এমন কেন করলি বলতো? লিপিকাকে মাইশা সরাসরি কিছু না বলে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লিপিকা কোনো কথা শুনছে না। তার ওই এক কথা, কেন জয়কে ধরিয়ে দেওয়া হলো? নিশ্চয়ই ও এখন ভিডিওটা ভাইরাল করে দিবে। বাধ্য হয়ে মাইশা ওকে শান্ত করার জন্য সবটা বলতে শুরু করলো। লিপি শান্ত হ, জয় কিছু করতে পারবে না। ওর এতটাই ওভার কনফিডেন্স ছিল যে ও হোটেল ছাড়েনি, ভেবেছিল তুই কিছু বলবি না। আমরা নীরবে গিয়ে আক্রমণ করি ওকে। সাইবার ক্রাইমে জানিয়ে রাখা হয়েছিল, ওর সব রকমের অ্যাকাউন্ট অফ করা হয়েছে। আর পুলিশ ওকে এতটাও সময় দেয়নি যে ও নিউ কোনো আইডি খুলে সব ভাইরাল করবে। ওর সব চেলাপেলা একসাথে ছিল। সাইবার ক্রাইমে যেহেতু জানিয়ে রাখা হয়েছে, অন্য কেউ এরকম কোনো ভিডিও দিলেও সেটা পাবলিশ হওয়ার আগে ডিলিট হয়ে যাবে। আর এমনিতেও ওই প্রমাণটা আমরা ওর বিরুদ্ধে ব্যবহার করব। তুই কোনো চিন্তা করিস না, শাস্তি তো পাবেই জয় আর ওর বন্ধুগুলো। সবটা শুনে লিপি শান্ত হলো। ওয়াহিদ জিজ্ঞাসা করলো, আমার ফোন ওদের কাছে গেল কিভাবে? মাইশা বলল, তোর কি মনে হয় ওই দিন এমনি এমনি ওরা ঝামেলা না করে বিদায় নিয়েছে? ওয়াহিদ যখন ঝামেলা করছিল তখন ওর ফোনও যেইখানে বসেছে সেখান থেকেই ওদের এক বন্ধুর নজরে পড়ায় ও নিয়ে নেয়। তখনই মূলত প্ল্যানটা করেছিল। সবটা পারফেক্টভাবে করার জন্য একদিন সময় নেই হাতে। আশা করি বুঝেছিস। এইসব কিছুই ওরা স্বীকার করেছে। যদিও জয়ের বাবা পাওয়ার ইউজ করে ওকে ছুটানোর চেষ্টা করতেই পারে, কিন্তু লাভ হবে না। হাতে নাতে প্রমাণ পাওয়া গিয়েছে, এত সহজে তো পুলিশ ছাড়বে না। ওয়াহিদ লিপিকার দিকে তাকালো। লিপিকা একবারও আজকে কথা বলেনি ওর সাথে, আর না একবারও তাকিয়েছে। বাকিদের সাথে কথা বললেও ওয়াহিদকে নিয়ে যে ওর মনে ক্ষোভ জমে আছে সেটা ওর দৃষ্টি বলে দিচ্ছে। ওয়াহিদ অনেকবার কথা বলতে এগিয়ে গেলেও লিপিকা সরে যায়। আমি আজকে যেতে পারবো মাইসু? মাইশা জানতো লিপিকা এমন কিছু বলবে, কারণ ওর জ্বর শুনে ওর মা ভীষণ কান্নাকাটি করেছিল। হাজার হোক একমাত্র মেয়ে তো। তখন শুধু মাইশার মনে একটাই প্রশ্ন এসেছিল, যারা সামান্য জ্বরটা সহ্য করতে পারছে না, তারা যখন সত্যিটা জানবে তখন কি হবে? কি করে সামলাবে তারা নিজেদের? বাকিরা কেউ কিছু বলবে তার আগেই লিপিকা বলল, ওদের কিছু বলিস না মাইসু। যদি জিজ্ঞেস করে ওই সব দাগ কিসের, বলবো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। মাইশা মুচকি হাসলো। মেয়েটা একরাশ কষ্ট বুকে চেপে কি সুন্দর নিজের মা বাবার কথা ভাবছে। মেয়েদের এরকমই হয়তো হওয়া উচিত, বা মেয়েরা এরকমই হয়, নিজেদের মনের হাজার কষ্ট লুকিয়ে রেখে মা বাবার কষ্টের কথা ভাবে। যদি আমাদের বুকের ভিতরটা দেখা যেত, তবে হয়তো মা বাবারা বুঝতে পারত কতটা তীব্র যন্ত্রণা নিয়ে আমরা তাদের সামনে হাসি খুশি থাকি। ভাবনা এতক্ষণে মুখ খুলল, বলল, তাহলে আমরা রেডি হয়ে যাওয়ার জন্য আর কি কি ফর্মালিটি আছে ওইগুলো পূরণ করতে হবে তো। পুলিশি কোনো ঝামেলা আছে কি? উদিত বলে, সেই রকম কিছু নেই। জয়দের ঢাকা পাঠানো হবে, লিপির সাক্ষী লাগবে তখন। সেই সময় না হয় কিছু একটা বলে ওকে নিয়ে আসবো। ভাবনা কিছু বলল না, শুধু মাথা দোলালো। ও কেবল দেখছে ওয়াহিদকে। তখন থেকে দেখছে ওয়াহিদ কোনো কথা বলছে না। বলতে চাইলেও লিপিকার দিকে তাকিয়ে চুপ করে যাচ্ছে। এমনকি কালকে যখন হসপিটাল থেকে যায় তখনও মুখটা কেমন রাগি রাগি ভাবছিল। কিছুক্ষণ পর থেকেই মনমরা লাগছে তাকে। কিছু না কিছু তো হয়েছে। ওয়াহিদ কি কোনোভাবে নিজেকে দায়ী করছে এইসব কিছুর জন্য? কিন্তু ওর দায়ী কিসের? ও কিভাবে জড়িত এইসবে? ওয়াহিদ যদি এমন ভাবে তবে তো সে ভুল ভাবছে। ওর ভুলগুলো তো ভাঙতে হবে। এভাবে মনমরা হয়ে থাকলে কি ভালো লাগে নাকি ভাবনার? যতই ঝগড়া করুক, দিন শেষে সত্যিই একটাই, ভাবনা ওয়াহিদকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। যেদিন প্রথম ওয়াহিদকে ভার্সিটিতে দেখেছিল ভাবনা, সেদিন না চাইতেও বারবার এই হালকা শ্যামলা গড়নের মানুষটাকে ভালোবেসেছিল। অবশ্য ভালোবাসা ঠিক বলা যায় না। প্রথম দেখায় সত্যি কখনোই ভালোবাসা সম্ভব হয় না, ভালো লাগা হয়। সেটাই হয়েছিল ভাবনার। কিন্তু হুট করেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। তারপর প্রতিনিয়ত ঝগড়া করা, ক্লোজ হওয়া, সব কিছু মিলিয়ে ভালো লাগা কিভাবে জানি ভালোবাসায় রূপ নিল। হ্যাঁ, সে সবসময় ঝগড়া করে ওয়াহিদের সাথে, কিন্তু ভালোবেসে করে। একটু কথা বলার সুযোগ পাবে সেই আশাই করে। অবশ্য ওয়াহিদের দিক থেকে তেমন কিছু হয়তো এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে, ব্যাপার না। নিজের ভালোবাসার উপর যথেষ্ট ভরসা আছে ভাবনার।
একদিন এই ভালোবাসাই জন্মাবে ওয়াহিদের মনে। সেই দিনের অপেক্ষায় আছে ভাবনা। মাইশু, তুই একটু আমার ব্যাগটা গুছিয়ে দিবি? শেষবারের মতো আমি একটু সমুদ্রটা দেখে আসি। মাইশা মুচকি হেসে মাথা দোলালো। সবকিছুর মাঝে এসে ভুলেই গিয়েছিল ভাবনা কতটা সমুদ্রপ্রেমী। ভাবনা আর সৃজনী দুজনেই সমুদ্র অনেক ভালোবাসে। এই ভয়ানক অবস্থায়ও ভাবনার সমুদ্রের উপর টানটা কমেনি। মাইশার মাথা দোলাতে দেরি, ভাবনার বেরিয়ে যেতে দেরি নাই। সে দৌড়ে সমুদ্রের কাছে চলে যায়। যা ভেবেছিল তাই হয়। ওয়াহিদ সমুদ্রের পাড়ে তার জন্য অপেক্ষা করছে। ভাবনা ছুটে গেল ওয়াহিদের কাছে। ওয়াহিদ ভাবনার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে কেন ডাকলি? ভাবনা মুচকি হেসে বলল, ডাকতে পারি না। ওয়াহিদ হাসলো। কেন পারবি না? তবে এই অবস্থায় আমার সাথে কি কথা থাকতে পারে তোর? ভাবনা এবার হাসি খুশি মুখটা মলিন করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কালকে থেকে মন খারাপ কেন তোর? আমাকে তো সব শেয়ার করতি, আজকে কি হয়েছে? ওয়াহিদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, উত্তর দিল, কিছু না রে, যেই ভুল আমি করিনি তার শাস্তি আমি পাচ্ছি। ভাবনা চমকালো, বুঝলো সে যা সন্দেহ করেছে তাই সত্যি হচ্ছে। ওয়াহিদকে তার থেকে ভালো আর কে চিনবে। সে জানতো সবকিছুর মাঝে ওয়াহিদ কোনো না কোনোভাবে নিজেকেই দোষী করবে। হলো তাই। আমি জানতাম তুই এমন কিছু ভাবছিস। আমার থেকে ভালো তোকে আর যে চিনে বলতো। ওয়াহিদ বলল, ভুল বললি, পুরোপুরি জানিস না তুই। আমি নিজে নিজে কোনো কিছু ভাবিনি, ভাবতে বাধ্য হচ্ছি। ভাবনা জিজ্ঞাসা করলো, বাধ্য হচ্ছিস মানে? কি হয়েছে আমাকে সবটা খুলে বল না প্লিজ। ওয়াহিদ নিজের অশ্রু ভেজা আঁখি যুগল নিয়ে তাকালো ভাবনার দিকে। ভাবনা চমকালো। ওয়াহিদ কাঁদছে, কিন্তু কেন? যে অপরাধ সে করেনি তার জন্য সে কাঁদছে, এটা তো ঠিক না। ভাবনা ওয়াহিদের মুখটা দুই হাত দিয়ে আগলে ধরলো, চোখগুলো মুছে দিয়ে বলল, কাঁদছিস? তোকে কান্নারত চোখ নিয়ে একদম মানায় না। দেখি আয় তো, আয় আমার সাথে। ভাবনা ওয়াহিদকে টেনে সমুদ্রের পানি থেকে একটু দূরে বালির দিকে নিয়ে বসালো। চোখে আসা পানিগুলো আরো একবার মুছে দিয়ে বলল, এবার শান্ত হ, বলতো কি হয়েছে। ওয়াহিদ কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, লিপিকা সব কিছুর জন্য আমাকে দায়ী করছে ভাবনা। ও ভাবছে আমি কেয়ারলেস হয়েছি বলেই আমার ফোনটা চুরি হয়েছে, আর সেজন্যই সেদিন ওই জঙ্গলে গিয়ে বিপদে পড়ছে। ভাবনা চমকালো। লিপিকার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? এমন কথা কিভাবে বলতে পারে সে? এইভাবে ওয়াহিদকে দায়ী করতে পারে না ও। কয়েকটা দিন যাক, আগে সুস্থ হোক, তারপর না হয় ওকে এই বিষয়ে বলা যাবে। ভাবনা বলব, ওর এখন মাথা ঠিক নেই ওয়াহিদ, বুঝিসই তো। এত সব কিছু একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। একটু সুস্থ হোক, তারপর দেখবি আর তোকে এইসব বিষয়ে কিছু বলছে না। ওয়াহিদ ভাবনার কথাগুলো শুনল, জবাব দিল, আমি তোদের সবাইকে প্রচণ্ড ভালোবাসি ভাবনা। আমি তোদের কোনোদিনও কখনো কোনো ক্ষতি চাইনি। মন থেকে চেয়েছি তোরা ভালো থাকো, সুখে থাকো। সেইখানে লিপিকে কি করে পারলো আমাকে ভুল বুঝতে? এর প্রতি উত্তরে ভাবনার কাছে সত্যিই নেই। সত্যি তো, লিপিকা ওদের মধ্যে এত শান্ত বুঝতার মেয়ে হওয়া সত্ত্বেও কি করে এমন বোকার মতন কথা বলতে পারে? চোর যদি চুরি করার কথা ভাবে, তবে ও যে করেই হোক চুরি করবেই। ওয়াহিদের ফোনের বদলে সেখানে অন্য যে কারো ফোন থাকতেই পারত। তখন কি লিপিকা সবাইকেই দায়ী করত? লিপিকা বড্ড অন্যায় করেছে। ওয়াহিদের মতন এমন একটা ছেলে, ভদ্র ছেলেকে এভাবে বলা ওর উচিত হয়নি। তবুও সান্ত্বনা স্বরূপ ভাবনা বলল, আমি লিপিকে পরে বড্ড করে বকে দিব। একদম মন খারাপ করবি না। এবার চল হোটেলে ফিরে যাই, তারপর সবাই মিলে বাড়ি ফিরে একসাথে লিপিকে স্বাভাবিক করব। চল উঠ। ভাবনা উঠে যাচ্ছিল। ওয়াহিদ ওর হাত টেনে ধরলো, মুচকি হেসে জিজ্ঞেস করলো, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও তুই আমার পাশে থাকবি তো ভাবনা? ভাবনা মুচকে আসলো, মনে মনে বেশ খুশি হলো। এই কঠিন পরিস্থিতিতে একটা বিষয়ও নিশ্চিত হতে পারলো, তার ভালোবাসার প্রভাব কিছুটা ওয়াহিদের উপর পড়ছে। ওয়াহিদের দুই কাঁধে হাত রেখে ওকে দাঁড় করিয়ে বলল ভাবনা, রাখবো ভরসা, থাকবো পাশে, খুশি? ওয়াহিদ হালকা হাসলো। দুজন মিলে রওনা দিল হোটেলের দিকে। তাদের আপাতত একটাই কাজ, লিপিকাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, আগের মতন তাকে প্রাণোচ্ছল করে তোলা। তাহলেই না তাদের মিত্র বান্ধবের পরিপূর্ণতা ঘটবে। আজকে অনেক দিন পর লিপিকা ভার্সিটিতে এসেছে। কক্সবাজার থেকে ফিরে ওর শরীরের ক্ষতগুলো নিয়ে ওর মা বাবা জিজ্ঞেস করলেও ও জানায় যে ও পড়ে গিয়েছিল। আর উকালতি করার জন্য ভাবনা, আনাইশা আর বাকি সব তো আছেই।
এমনটা না যে লিপিকা স্বাভাবিক হয়েছে, এখনও নিজেকে সামলে উঠতে পারেনি সে, পারার কথাও না। এমন একটা বিষয় এত সহজে কি ভোলা যায় আর না অমান্য করা যায়? লিপিকার শরীরে এখনও যে ও জঘন্য লোকগুলোর ছায়া লেগে আছে সেটা ও ভুলবে কি করে? কিন্তু মা বাবার সামনে ও স্বাভাবিক থাকে, নিজেকে হাসি খুশি নর্মালভাবে প্রডিউস করে। কিন্তু বাবা না বুঝলেও মা কিছুটা আন্দাজ করতে পারে যে লিপিকার কিছু একটা হয়েছে। এই নিয়ে যে ওকে কম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তা না, কিন্তু ও নিজেকে স্বাভাবিক রেখে সব প্রশ্নের উত্তর দিয়েছে। এতদিন ভার্সিটিতে আসেনি, শরীর ভালো লাগে না সেটার বাহানা দিয়ে, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেল, এখন না গেলে সবাই সন্দেহ করবে ওকে। আর এমনিতেও এই ব্যাপারটা জানে বলতে শুধু ওদের ফ্রেন্ডস সার্কেল আর যারা টিচার গিয়েছেন তারা, বাকি স্টুডেন্টদের জানানো হয়নি, কারণ তাদের আলাদা আলাদা গ্রুপ। আর যেহেতু ঘটনাটা সকালে ঘটেছে তাই আরও বেশি করে কেউ খেয়াল করেনি। সবাই জানে লিপিকার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ও হাসপাতালে এডমিট, এইটুকুই। বিয়ে করতে বলেছে আমাকে জয়ের বাবা ওনার ছেলেকে। লিপিকার এই কথাই চমকালো উপস্থিত ওর বন্ধু মহলের সবাই। মাইশা কিয়ৎক্ষণ চুপ থেকে জবাব দিল, তুই কি বললি? লিপিকা হালকা হাসলো, মাইশার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর কি মনে হয় আমি কি বলতে পারি? মাইশার হয়ে উত্তরটা ভাবনা দিল, যদি আগে লিপি হতিস তাহলে বলতাম না, নিষেধ করে দিবি, কিন্তু এখন তোর মাথায় যে কি চলছে আমি জানি না, তাই আন্দাজ করাটা মুশকিল। লিপিকা ভাবনার কথা বুঝলো কিনা বোঝা গেল না, শুধু বলল, আমি আগের লিপি আছি, না করে দিয়েছি। সাথে সাথে সবার চিন্তিত মুখগুলো স্বাভাবিক হলো। কেন লিপিকা ওকে বিয়ে করবে? জয়ের বাবা যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব করছে এটা তো কারো কাছে অপরিষ্কার নয়, সবাই বুঝতে পারছে ব্যাপারটা। আর জয় তো ভালো ছেলে না, লিপিকা ওই ছেলের দ্বারা ধর্ষিত হয়েছে বলেই যে ওকে ওর বিয়ে করতে হবে এমনটা কেন হবে? আমাদের বাঙালিদের মধ্যে এই প্রচলনটাই তো দেখা যায়। কেউ একটা বারও ভাবে না যে সাময়িক কেচ্ছার হাত থেকে বাঁচতে তারা এক জঘন্য অপরাধীর দোষকে আড়াল করে একটা মেয়ের সারাটা জীবন নষ্ট করে দেয়। বিয়েটা কি 1-2 দিনের ব্যাপার? এমন পবিত্র একটা সম্পর্ক এই রকমের কুলাঙ্গারদের জন্যই কলুষিত হয়। এমনই কিছু আশা করেছিলাম তোর কাছ থেকে লিপি। আনাইশার কথার বিপরীতে আরও একবার হাসলো লিপিকা, বলল, জয়কে রিজেক্ট করে দিয়ে সারা জীবনের মতন নিজের বিয়ের পথটা বন্ধ করে দিলাম রে। মাইশা ভ্রু কুচকে নিল, জিজ্ঞাসা করলো, এসব কথার মানে? লিপিকা একবার ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ আর তার এই কয়েকদিন কোনো কথা হয়নি। হ্যাঁ, ওয়াহিদ গিয়েছিল বাকি সবার সাথে লিপিকাদের বাড়ি, কিন্তু কোনো কথা বলেনি তারা একে অপরের সাথে। চোখের মিলন হলেও দুজনে চোখ সরিয়ে নিয়েছে। লিপিকা বলল, কি বলবো বল, অন্য কারো ভুলের শাস্তি, কেয়ারলেসের শাস্তি তো আমাকেই পেতে হবে। অন্যের উপকার করব ভেবে গিয়েছিলাম আর নিজের ক্ষতি করে আসলাম। লিপিকার কথায় ওয়াহিদ চুপ থাকলেও ভাবনা মানতে পারল না। খেপে গিয়ে রাগান্বিত স্বরে সে জবাব দিল, তোর কথার মানে কি? তোর এই সব অবস্থার জন্য ওয়াহিদ দায়ী? হাকাও যে কারো ঘাড়ে দোষ দিলেই হয়ে গেল নাকি? লিপিকাও দ্বিগুণ স্বরে উত্তর দিল, আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতি। ওয়াহিদ সবসময় সব কিছু নিয়ে কেয়ারলেসপনা করেছে। ও কি জানে না ওর সিমটা বন্ধ করা কতটা জরুরি? চোরের কি চুরি করতে দিনক্ষণ লাগে? ফোনটা নেই জানার পর সাথে সাথে ও কোনো সিমটা অফ করলো না। ভাবনা জবাব দিল, ওর যে দোষ দিচ্ছিস তুই জানিস না যে ওর কাছে ওর ফোন নেই, ও কি করে তোকে মেসেজ দিবে? মানুষের তো মিনিমাম কমন সেন্স বলে একটা ব্যাপার থাকে, তোর সেটাই নেই, সেই জন্য তোর এই অবস্থা হয়েছে। তার জন্য তুই ওয়াহিদকে দায়ী করতে পারিস না। লিপিকা নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠল, ভাব না, নিজের লিমিট ক্রস করিস না। ওয়াহিদের জন্য তুই আমার সাথে তর্ক করছিস? ভাবনা উত্তর দিল, তুই যদি অন্যায় করিস তবে তার প্রতিবাদ করা আমার দায়িত্ব। যদি ওয়াহিদ অন্যায় করত তবে আমি তোরই সঙ্গ নিতাম। অবস্থা বেগতিক দেখে সবাই মিলে দুজনকে থামানোর চেষ্টা করলো। ওয়াহিদ নির্বাক, তার জন্য আজকে তারই বন্ধু মহলের মধ্যে ফাটল ধরছে। ব্যাপারটা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে, ভীষণ। সে মানতে পারছে না কিছুতেই। লিপিকা আর ভাবনাকে সবাই মিলে শান্ত করলো। যেহেতু সবাই তাদের ঝগড়া দেখে তাদের ঘিরে ধরেছে, তাই তারা নিজেরাও চুপ হয়ে গেল। এক প্রান্তে লিপিকা কেঁদে দিল, সবাই থতমত খেয়ে গেল। লিপিকা মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমার জায়গায় তোরা কেউ নেই, কেউ বুঝতে পারছিস না আমার যন্ত্রণাটা। আমার ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে গেল।
সেটা আমি তোদের কাউকে বোঝাতে পারছি না। আমি জানি ওয়াহিদ কিছু করেনি, তবুও কোথাও না কোথাও গিয়ে আমার ওকেই দোষী মনে হচ্ছে। এরপর কি হবে আমার? যখন সত্যটা সবাই জানবে, বুঝবে, আমার বিয়েও হবে না, আর কোনো ভবিষ্যৎও হবে না। আমার মা বাবা শেষ হয়ে যাবে এইসব শুনলে। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারিস? মাইশা সান্ত্বনা দিল লিপিকাকে, বোঝানোর চেষ্টা করলো। তুই নিজেকে ভুল বোঝাচ্ছিস লিপি, তোর কিচ্ছু হয়নি। ওই কুলাঙ্গারগুলো তোর সম্মান নিয়েছে কেবল, তোর ভবিষ্যৎ তো আর নেয়নি। আল্লাহ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছে, কিন্তু আমরা যদি চেষ্টা করি আমাদের জীবনের সফলতা আমরা ঠিক আনতে পারবো। এই একটা বিষয় থেমে থাকলে তো চলবে না, তাই না? সকলে মাইশার কথায় সম্মতি দিলেও লিপিকা বুঝলো না। সে বলল, এইসব কথা শুধু কথা হিসেবেই বানাই। একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য পরিশ্রম করার কি মানে? লিপিকা এটা বলে উঠে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। কেউ আর তাকে আটকানোর চেষ্টা করেনি। লিপিকা এমনিতেই ঘেটে আছে, এখন তাকে আটকাতে গেলে আরও চেঁচামেচি করে সকলকে সব জানিয়ে দিবে। লিপিকা চলে যাওয়ার পর ওয়াহিদও বেরিয়ে গেল। উদিত আটকাতে চাইলেও মাইশা তাকে আটকাতে নিষেধ করে, ইশারায় যাওয়ার জন্য বলে। ওদের একটু একা থাকা প্রয়োজন। বন্ধুদের এত বড় বিপদে নিজেকে বোঝাটা আগে জরুরি। মাইশার কথায় সবাই মাথা দোলায়। ভার্সিটি থেকে বেরিয়ে মাইশা অপেক্ষা করছে রিক্সা বা অটোর জন্য। ভাবনার মাথা গরম ছিল। এই গরম মাথায় পড়াশোনা যে ঢুকবে না সেটা বুঝেই মাইশা ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আগেই। বাকিরাও চলে গেছে। মাইশা এই শুধুই যাওয়ার জন্য কিছু পাচ্ছে না। মাইশা যেই সময় যানবাহন খোঁজায় ব্যস্ত, ঠিক সেই সময় তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। ভুল করে দাঁড়িয়েছে ভেবে মাইশা একটু সরে গেল, কিন্তু গাড়িটা আবার সেখানে গিয়ে দাঁড়ালো। মাইশা ভ্রুকুচকে তাকাতেই গাড়ির গ্লাস খুলে গেল। মাইশা দেখল সানগ্লাস পরিহিত এক সুপুরুষ। ভালো করে খেয়াল করতেই বুঝলো এটা সেই দিনের সেই ছেলেটা, অর্থাৎ ইরশাদের ভাই সায়ন। সায়ন গাড়ি থেকে নেমে মাইশার সামনে দাঁড়ালো, বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, কিছুটা সময় পেতে পারি? মাইশা একটু সরে দাঁড়িয়ে বলল, আপনি তো আমার পূর্ব পরিচিত নন, আপনি ডাকলেই আমি যাব এমনটা তো কোনো কথা নেই, আপনি আসতে পারেন। সায়ন গেল না, আবার বলল, আমি কোনো নারী কেউ সম্মান করে কিছু করি না, কিন্তু কিছু প্রশ্ন ছিল আমার, সেইগুলো জিজ্ঞাসা করব বলেই আপনাকে পাশের ক্যাফেতে নিয়ে যেতে চাচ্ছি। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলেই আমি আপনাকে বিরক্ত করব না। মাইশা দুই হাত বুকে গুজে বলল, যা বলার এখানেই বলুন, আমি উত্তর দেব। সায়ন বাঁকা হাসলো, বলল, আপনি উত্তর দিতে পারবেন না নিরিবিলি পরিবেশে জিজ্ঞাসা করব, সেখানেই বলতে পারবেন। কি যাতা নিয়েই সংশয় আছে সেখানেই একটা তো পাবলিক প্লেস, অনুরোধ করছি চলুন আমার সাথে। মাইশা কিছু একটা ভাবলো সায়নের সাথে যেতে, তারপর রাজি হলো। সায়ন গাড়ির দরজা খুলে দিল। মাইশা উঠে বসলো। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামলো ক্যাফের সামনে। মাইশা নামলো। ওরা দুজন একটা টেবিলে গিয়ে বসলো। সায়ন 2টা কফি অর্ডার করলো। মাইশা জিজ্ঞাসা করলো, কি জানতে চান বলুন? সায়নও সরাসরি জিজ্ঞাসা করলো, কে আপনি?